আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ, আলাদা অধিদপ্তর গঠনের ঘোষণা। তিতুমিরের শিক্ষার্থীদের শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। সংস্কার নিয়ে আলোচনা দীর্ঘ করলে স্বৈরাচার মাথা চাড়া দেবে বললেন তারেক রহমান। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য। সরবরাহে ঘাটতি না থাকলেও খাদ্যের দাম কেন বাড়ে প্রশ্ন বাণিজ্য উপদেষ্টার। উপদেষ্টারা সৌভাগ্যক্রমে দায়িত্ব পেয়েছেন বলেছেন সার্জিস। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে মানবতার কল্যাণ ও দেশের শান্তি কামনা। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির জমায়েত। এবং বিপিএল প্লে অফের 4 দল চূড়ান্ত। সোমবার এলিমিনেটরে রংপুরের প্রতিপক্ষ খুলনা ও প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বরিশাল, চিটাগং। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। সুচিকিৎসা, রাষ্ট্রীয় খেতাবের স্বীকৃতি এবং পুনর্বাসনের দাবিতে রাজধানীর মিরপুর কল্যাণপুর সড়ক অবরোধ করেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। এতে রাজধানী জুড়ে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন পথ চলতি মানুষ। জনভোগান্তি বিবেচনায় সন্ধ্যা 6টার পর সড়ক থেকে সরে যান তারা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। সকাল 11টায় রাজধানীর জনবহুল মিরপুর কল্যাণপুর সড়কের শিশুমেলা চত্বরে অবস্থান নেয় জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। এ সময় বিভিন্ন দাবি দেওয়া লেখা, ব্যানার, প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। সুচিকিৎসার অভাবে যারা অঙ্গহানির খেসারত দিচ্ছেন তাদের দাবি রাষ্ট্রীয় স্বীকৃতির। আমাদের আহতদের ভাইদের জন্য একটা দিন ভোগান্তি করলে কি তাদের কি বেশি কষ্ট হয়ে যাবে? আমাদের রাষ্ট্রীয় সম্মাননা এবং কি আমাদের পুনর্বাসন, স্বৈরাচারের দোষর যারা আছে তাদের বিচারের আওতায় আনতে হবে খুব দ্রুত। যতগুলো জাতির যতগুলো যার স্বার্থ ছিল, স্বার্থ নেই সে, তাও তো আপনারা সবাই পদে বসে গেছেন, সবাই জেল থেকে বেরিয়ে গেছেন, কিন্তু আমাদের কথা কি আপনারা শুনেছেন একটাবার? তখন পরে আমাদের দাবি বা অধিকার না পাই আমরা রাস্তা থেকে নামবো না। সড়কে এই কর্মসূচির কারণে রাজধানীর প্রবেশ পথ গাবতলী শ্যামলী হয়ে মিরপুর কল্যাণপুর পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পঙ্গু হাসপাতাল ছাড়াও ঢাকা শিশু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, কিডনি হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রোগী পরিবহনে ভোগান্তিতে পড়েন স্বজনরা। আমাদের সরকারে যারা আছে এদের দায়িত্ব হচ্ছে আইসারে ওদেরকে সুচিকিৎসার জন্য বা আশ্বাস দিয়ে ওদেরকে নিয়ে যাওয়া আর সাধারণ মানুষকে দুর্ভোগ থেকে রক্ষা করা। উপদেষ্টাদের প্রতিনিধিরা আহতদের কাছে এসে দাবি দেওয়া পূরণের লিখিত আশ্বাস না দিলে বিকেল 4টার পর সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দেয়া হয়। তবে সন্ধ্যা 6টা পর্যন্ত সরকারের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে যায়নি। পরে জনভোগান্তি বিবেচনায় সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে নতুন অধিদপ্তর গঠন করা হচ্ছে। আগামী 1 সপ্তাহের মধ্যেই এই অধিদপ্তর গঠন করা হবে। আহতদের সারা জীবনের চিকিৎসা ভাতা দেয়া, সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসন, শহীদ পরিবারকে আজীবন ভাতা দেওয়ার বিষয়গুলো রেখে করা হচ্ছে নতুন নীতিমালা। রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সমাজ কল্যাণ, স্বাস্থ্য, বিদ্যুৎ, মৎস্য উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সহ অন্যরা উপস্থিত ছিলেন। আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় সব করা হবে বলে জানান উপদেষ্টারা। এই আহতদের সারা জীবনের চিকিৎসা এবং পুনর্বাসন সমস্ত কাজগুলি নীতিমালার অধীনে সম্পন্ন হবে। মুক্তিযুদ্ধের যেহেতু মন্ত্রণালয়ের মধ্যে আছে, তাদের বিষয়টা
মাথায় রেখে কি বিষয়ে অ্যাড্রেস করলে তাদের জন্য নিরাপদ হবে, তাদের পরিবার নিরাপদ হবে, তাদের জীবিকা সুনিশ্চিত হবে এবং তাদের চিকিৎসা সুনিশ্চিত হবে, সেই সমস্ত ধারাগুলোকে এখানে নেওয়া হয়েছে। তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে না, শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাখ্যান করে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ঢাকার সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কিছুদিন ধরেই কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অনশন করছেন শিক্ষার্থীরা। আজ বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত থাকায় মুসল্লিদের সুবিধার্থে দুপুরে মহাখালীর মূল সড়ক ও রেলপথ অবরোধ করেননি তারা। বেলা 12টায় কলেজের সামনের মহাখালী গুলশান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় মহাখালীর মূল সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। দীর্ঘ 5 দিনের অনশন কর্মসূচি চলমান, তিতুমির বিশ্ববিদ্যালয়ে দেওয়ায় রূপান্তর করাই হলো আমাদের প্রধান দাবি। অনশনরত শিক্ষার্থীদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। আমাদের এইখানে যে মেডিকেল টিম এবং মেডিকেল সাপোর্ট আছে, সেই সাপোর্টের দ্বারা ওদের চিকিৎসা এখানে আর চালানো সম্ভব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাইনুল আহসান খান শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন। দুপুরে একনেকের সভা শেষে শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কথা বললে তা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। উনি আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন ফিজিবিলিটি টেস্টের একটু 2 মাস আগে কমিটি হয়েছে, সেই কমিটি কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এই কমিটির প্রতিবেদন দিবে। কিন্তু ওনারা আবার এখন যদি বলে তাহলে তিতুমিরকে নিয়ে কোনো সুযোগ বা কোনো বিশেষ সুবিধার ওনারা দেখবেন না, এটি সম্পূর্ণ দ্বিচারিতা। তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা গত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন করে যাচ্ছি। যদি ওনারা আমাদের এখানের এই আন্দোলনটার কর্ণপাত না করেন, তারা আমরা সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা সহ 7 দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান শিক্ষার্থীদের। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সংস্কার নিয়ে আলোচনা দীর্ঘ করলে স্বৈরাচার আবারও মাথা চাড়া দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে 31 দফা কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে সবার আগে নির্বাচন দিতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্রকাঠামো নির্মাণে বিএনপির 31 দফা নিয়ে সবগুলো বিভাগের পাশাপাশি রাজধানীতেও চলছে প্রশিক্ষণ কর্মশালা। কদমতলী থানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এমন কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে সংস্কার প্রস্তাবনাগুলোর বাস্তবায়নের জন্য দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। যেই সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যেই সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন, এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয়, নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। একটি পথ, নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, শুধু নির্বাচিত হলেই হবে না, জনগণকে দেয়া প্রতিশ্রুতিগুলো রক্ষাও করতে হবে। আমরা সত্যিকার ভাবে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে পারি, তাহলে ওই সরকার তখন জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। কারণ 5 বছর পরে আবার এই সরকার, যেই সরকারই আসবে এই সামনের নির্বাচনে, তাদেরকে আবার পরবর্তী 5 বছর পরে তো জনগণের কাছে যেতেই হবে। যদি ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো বলে 70 টাকা কেজি চাল খেয়েছে, এরকম ঘটনা হয়, তাহলে ওই 5ই আগস্টের মতন ঘটনা ঘটবে। অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে, তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দিবে। তারেক রহমান বলেন, সংস্কারের প্রস্তাবগুলো বিএনপি সবার আগে দিয়েছে, পরে অনেকেই বলেছে। সবাই মিলেই এই সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যা 6:30টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে আমেরিকার পথে রওনা হন তারা। বিমানবন্দরে পৌঁছে সবার কাছে দোয়া চেয়ে তারা সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার মেয়ে জাইমা রহমান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেবেন। একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। তো সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে 12,532 কোটি টাকা ব্যয়ের 13টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে একনেকের সভায় এই অনুমোদন দেয়া হয়। পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে 4,097 কোটি 23 লাখ টাকা, প্রকল্প ঋণ 7,328 কোটি 95 লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়নে 1,106 কোটি 10 লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলি ক্যাচমেন্ট স্যানিটেশন, মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন এবং ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্পগুলো উল্লেখযোগ্য। সরবরাহে ঘাটতি না থাকলেও খাদ্যপণ্যের দাম কেন বাড়ে, এই প্রশ্ন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের। তিনি বলেন, বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম কমতির দিকে, তাই সবকিছুর দাম কমার কথা, বাড়বে কেন বুঝতে পারছেন না তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম উপদেষ্টাদের মনে করিয়ে দেন, তারা সৌভাগ্যক্রমে এই দায়িত্ব পেয়েছেন। বিদায় নেয়ার আগে সবাই যেন অন্তত একটি সংস্কার করেন, সেই অনুরোধ তার। রিজওয়ান নওয়াজের রিপোর্ট। দৈনিক বণিক বার্তার আয়োজনে বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধানে নীতি নির্ধারণী সভা। প্রায় 5 ঘন্টা লম্বা আলোচনায় অংশ নেন বাণিজ্য উপদেষ্টা, সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তর এবং অধিদপ্তরের প্রধান কর্মকর্তা, আয়োজন সহযোগী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি, ব্যবসায়ী নেতা, গবেষক সহ কয়েকশো মানুষ। কি বলে, প্রতিযোগিতা বিরোধী একটা অবস্থানে কৃষকের 5 গুণ বেশি দামে এগুলো কীটনাশক কিনতে হচ্ছে, যেটা আমরা এখানে উৎপাদন করতে পারছি। সাধারণ নাগরিকদের মতো সরকারের কাজে হতাশ বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী নেতারাও। এই নীতিমালার কারণে গত সরকারের সময় লুণ্ঠনকারী, ঋণ খেলাফি, দখলদার এদের আধিপত্য তৈরি হয়েছিল। সেই একই ধরনের নীতিমালা যদি অব্যাহত থাকে এখনো এই সরকারের সময়, তাহলে তো পরিবর্তন কিছু হবে না। আমরা এটা মনে করতে পারি যে যারা আজকে এখানে আসলে সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছেন, যে কোনো মন্ত্রণালয় হোক না কেন, তারা এত রক্ত এবং জীবনের বিনিময়ে সৌভাগ্যক্রমে এরকম একটা সুযোগ পেয়েছেন। সো 1 বছরে বা যতটুকুই সময় আছে আমাদের হাতে, ওই সময় কিছু একটা করে দেখান। রমজানে জিনিসপত্রের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেন নীতি নির্ধারকরা। ইনশাআল্লাহ আমি এটাও আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না। চিনি, তেল, ছোলা, খেজুর এর কোনো সংকট বাজারে নেই। বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের কাছ থেকে ইতিবাচক সহযোগিতা চান বাণিজ্য উপদেষ্টা। রিজওয়ান নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জামায়াতের আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। মঈন হোসেন এবং রাসেল জমাদ্দারের ভিডিওতে চকর মালিথার রিপোর্ট। সুবে সাদিকের সময় সামিয়ানার নিচে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি। এরপর থেকেই মুসল্লিদের অপেক্ষা আখেরি মোনাজাতের। মাইকে চলছে বয়ানের আওয়াজ। আল্লাহর করুণা লাভের আশায় ছুটে আসার এই ব্যাকুলতা ধর্মপ্রাণ মুসল্লিদের। সকাল 8:30টার দিকে ভারতের মৌলানা ইব্রাহিম দেওলা উর্দুতে নসিহতমূলক সমাপনী বয়ান শুরু করেন। বয়ানের তর্জমা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী মৌলানা মোহাম্মদ জুবায়ের।
40 মিনিটের বয়ানে দুনিয়া এবং আখেরাত নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন তারা। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সকাল 9টা 10 মিনিটে মুসল্লিদের মোনাজাতের জন্য প্রস্তুত হতে বলেন মাওলানা জুবায়ের। শুরু হয় কাঙ্ক্ষিত সেই মোনাজাত। 3 দিন ধরে ইজতেমায় অংশ নেওয়া দেশ বিদেশের লাখ লাখ মুসল্লিদের সঙ্গে মোনাজাতে অংশ নেন সারা দেশ থেকে আসা মানুষ। প্রথমে আরবি এবং পরে বাংলা মোনাজাতে পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন অনেকে। 25 মিনিটের মোনাজাতে মাওলানা জুবায়েরও কান্না জড়িত কণ্ঠে বারবার ক্ষমা চান মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দেশ এবং বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করেন সবাই। সোমবার থেকে আবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে লাখ লাখ মুসল্লি ফিরে যাচ্ছেন মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার উদ্দেশ্য নিয়ে। কারণ তারা মনে করেন দাওয়াত ছাড়া কোনো আমলই পূর্ণ হয় না। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেছেন, কেউ কেউ পাহাড়ের সমস্যা জিইয়ে রেখে ব্যবসা করতে চায়, আর রাজনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে সমস্যা সমাধান করা। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রফেশনালসের উদ্যোগে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা উত্তরণের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান বলেন, পার্বত্য অঞ্চল, সমতল অঞ্চল সবাই কিন্তু বাংলাদেশি। পাসপোর্টে বাংলাদেশি উল্লেখ আছে, বাঙালি নয়। আমরা সবাই বাংলাদেশি। এটা বুকে ধারণ করতে পারলে 90% সমস্যা সমাধান হয়ে যাবে। তাদের অবস্থান নিয়ে তারা শঙ্কিত হতে পারে, কিন্তু এতদিন যা হয়ে এসেছে সেটি তো খুব ভালো বিষয় নেই। বাংলাদেশের মধ্যে থাকবেন, বাংলাদেশের মধ্যে আবার আপনি অস্ত্র ধারণ করবেন, আইনের বাইরে নিজস্বতার মধ্যে থাকবেন, এটা বোধহয় মানবিক স্বাধীনতা, রাজনৈতিক যেভাবে আমি বিশ্লেষণ করি খুব একটা গ্রহণযোগ্য না। জলাভূমি ভরাট বন্ধ করার পাশাপাশি মৃতপ্রায় জলাভূমিগুলো পুনরুদ্ধার না করা গেলে ঢাকা পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে পড়বে বলে অভিমত বিশেষজ্ঞদের। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রিওয়েট ঢাকা শীর্ষক এক সংলাপে এসব কথা উঠে আসে। এতে স্থানীয়দের নেতৃত্ব ও অংশীদারিত্বে জলাভূমি পুনরুদ্ধারের প্রকল্পের ধারণা উপস্থাপন করা হয়। নগরের জলাভূমি নেটওয়ার্ককে কিডনির সঙ্গে তুলনা করে জলাধার পুনরুদ্ধারে জোর দেন বক্তারা। আয়োজনে অংশ নিয়ে জলাশয় না বাঁচলে ঢাকাকে বাঁচানো যাবে না বলে হুঁশিয়ার করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জলাশয়গুলো না বাঁচলে ঢাকাকে কিন্তু বাঁচানো যাবে না। আপনি একটু বৃষ্টি হলে কেন 27 নম্বরে যে পরিমাণ পানি হয় এবং আমরা বলি যে এটা ঢাকার কক্সবাজার হয়ে গেছে, এই বাস্তবতা থেকে সরে আসতে গেলে আমাদের সকলকে বুঝতে হবে যে যদি ঢাকাকে বাসযোগ্য করতে হয়, জলাশয় বাঁচানোর, সবুজ বাঁচানোর আমাদের কোনো বিকল্প নেই। শুধু বাঁচানো না, আমাদেরকে আসলে বাড়াতেও হবে। নতুন বছরে নড়াইলে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীতে কম্বল পেয়ে হাসি ফুটেছে জেলার কালিয়া উপজেলার খররিয়া গ্রামের হতদরিদ্র ছিন্নমূল মানুষের মুখে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজনেরা। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে জানাচ্ছেন আল মুকসিদ। শীতবস্ত্রের অভাবে শীত মৌসুমে দুর্দশায় পড়তে হয় প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর মানুষদের। নড়াইলে এমনই প্রায় 200 দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। দীর্ঘ 20 বছরের ধারাবাহিকতায় বিভিন্ন দুর্যোগে অসহায় ও বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী ও শীতে কম্বল বিতরণ করে আসছে ট্রাই ফাউন্ডেশন। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য ট্রাই ফাউন্ডেশনের কাজের প্রশংসা করেছে কম্বল নিতে আসা অসহায় মানুষেরা। এই বস্তার দানের মতন দান নাই,
তা আল্লাহর কাছে বলি হাজার হাজার আশীর্বাদ দিই যেন এরকম দাম বছর বছর করতে পারে। তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত ও অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস ফেব্রুয়ারি। চিত্তরঞ্জন সাহার মুক্তধারা প্রকাশনের মাধ্যমে শুরু হওয়া বইমেলা আজ রূপ নিয়েছে বাঙালির প্রাণের মিলন মেলায়। মাসব্যাপী মেলার দ্বিতীয় দিনটি ছিল লেখক, পাঠক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। বইমেলা থেকে ফিরে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। 1972 সালের 8 ফেব্রুয়ারি বাংলা একাডেমির বর্ধমান হাউসের সামনে চটের পাটিতে মাত্র 32টি বই নিয়ে চিত্তরঞ্জন সাহা শুরু করেছিলেন বইমেলা। তার মুক্তধারা প্রকাশনী আজও জ্ঞানের বাতিঘর। আমাদের প্রতিষ্ঠানের বইগুলো হচ্ছে মূলত সৃজনশীল এবং বুদ্ধিভিত্তিক বিষয়ের উপরই লেখা হয়ে থাকে। সেই বইগুলো আমরা আবার নতুন করে যেগুলো সংক্ষিপ্ত ছিল নিয়ে আসছি পুনরায়। আর এখন পরিচালনার ক্ষেত্রে যিনি দায়িত্বে আছেন রাজীব সাহা, উনি এটাকে আরেকটু এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দর্শনার্থীরা জানান মেলা নিয়ে তাদের অভিব্যক্তি। আমরা যদি বিশ্বে ধরো ফ্রাঙ্কফুর্ট বই মেলার কথা বলি জার্মানিতে, সেটাও কিন্তু এত বড় মেলা না, এটা দীর্ঘদিন ব্যাপী হয় না। অনেক বই প্রকাশিত হয়, কিন্তু এর ভিতরে হয়তো অনেক ভালো বই থাকে, অনেক উল্লেখযোগ্য বই থাকে, আবার অনেকগুলো হয়তো আড়ালে থাকে। এখানে তরুণদের, লেখকদের একটা মিলন মেলা বই মেলাটাই। লেখকদের সঙ্গে দেখা হয়, বিভিন্ন মানুষদের সঙ্গে দেখা হয়, নতুন নতুন বই দেখা হয়, সবকিছু মিলাই তো আসলাম, খুবই ভালো লাগছে। প্রকাশকদের আশা এবার ভিন্ন ধারার বই থাকায় জমে উঠবে বইমেলা। মুসলমানদের যেমন ঈদ আসলে আমাদের একটা মিলন উৎসব হয়, বইমেলাটা আমাদের ঠিক তেমনই আমাদের একটা ঈদের মতো কাজ করে। ভালো ব্রন্ডিং তৈরি করার জন্য বইমেলাটা আমরা একটা প্রাণকেন্দ্র হিসেবে আমরা তুলে ধরি সবসময়। আমাদের মেন মূলত হচ্ছে বাচ্চাদের বুক, হ্যাঁ, আর বাচ্চাদের বইগুলো আমাদের এখান থেকে সবচেয়ে বেশি সেল হয়। মেলায় উদ্বোধন করা হয়েছে সমবায় অধিদপ্তরের স্টল। সমবায় কার্যক্রম এটা ঐতিহ্যবাহী একটা কার্যক্রম, মানুষের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের অবদান এটা অনস্বীকার্য। তো সেই ধারাবাহিকতায় আমরা সমবায় যেন মানুষ উদ্বুদ্ধ হয়, এই জন্য সমবায় সংক্রান্ত যত রকম বইপত্র আছে সেই সব বইপত্র নিয়ে আমাদের এই স্টলটা সাজানো হয়েছে। জিয়া স্মৃতি পাঠাগারের স্টল উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আই স্পোর্টস। আই স্পোর্টসের শুরুতেই থাকছে বিপিএল এর আপডেট। বিপিএল এর প্লে অফ পর্ব শুরু হচ্ছে আগামীকাল সোমবার। প্লে অফের লড়াইয়ে আছে 4 দল: ফরচুন বরিশাল, চিটাগং কিংস, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। দুপুর 1:30টায় এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স। এই ম্যাচের পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। এরপর সন্ধ্যা 6:30টায় শুরু হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। সেটিতে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের 2 শীর্ষ দল তামিম ইকবালের ফরচুন বরিশাল ও মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস। এই ম্যাচে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে, তবে হেরে যাওয়া দলের জন্য থাকবে কোয়ালিফায়ার 2 ম্যাচে খেলার সুযোগ। বিপিএলে দিনের 2টি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। নানা ঘটনায় এবারের বিপিএল এর আলোচিত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা অবশেষে ঢাকা ছাড়তে পারছেন। দিনভর আলোচিত বিষয় ছিল টিকিট জটিলতায় দেশে ফেরার অনিশ্চয়তায় পড়েছিলেন রাজশাহীর 2 বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল ও পাকিস্তানি মোহাম্মদ হ্যারিস। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে রাত 3টায় ইথিওপিয়ান এয়ারওয়েজের একটি ফ্লাইটে হারারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন জিম্বাবুয়েন এই ক্রিকেটার। আর এর আগে রাত 1:40-এর থাই এয়ারওয়েজের ফ্লাইটে লাহোরে যাবেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হ্যারিস। এছাড়াও 3রা ফেব্রুয়ারি বিভিন্ন সময়ে কোচ ইজাজ আহমেদ এবং ক্যারিবিয়ান ক্রিকেটার মিগুয়েল কামিন্স ঢাকা ছাড়বেন বলে নিশ্চিত করেছে দুর্বার রাজশাহী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বিসিবির নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন হান্নান সরকার। আনুষ্ঠানিকভাবে বোর্ডের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন কোচিং ক্যারিয়ারে ফিরতে চান তিনি। প্রিমিয়ার লিগের পাশাপাশি বিসিবি চাইলে এইচপির হয়ে কাজ শুরু করতে চান জাতীয় দলের সাবেক তারকা ব্যাটার। আদিল আহমেদ শানের রিপোর্ট।
দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আপনি দেখবেন যে আমাদের দেশি কোচদের আলাদা একটা মূল্যায়ন করা শুরু হয়েছে। 4 বছর পরে আমাকে মুভ অন করতে হবে ডিফারেন্ট জায়গায়, সেটা কোথায় সেটা তখন দেখা যেত। এখনই যদি আমি মুভ করি আমার সামনে বেশ ভালো কিছু সম্ভাবনা তৈরি হতে পারে, স্পেশালি কোচিং সেক্টরে। কোচিং ক্যারিয়ারের উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনাকে সামনে রেখে চুক্তির 1 বছর বাকি থাকতেই বিসিবির নির্বাচক প্যানেল থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন হান্নান সরকার। দায়িত্ব ছাড়ার আগে গেল 3 মাস ধরে বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনাও সেরেছেন তিনি। এর আগেও দীর্ঘ 8 বছর বয়সভিত্তিক দলে নির্বাচক হিসেবে কাজ করেছেন হান্নান, সেরেছেন লেভেল 2 কোচিংয়ের কোর্স। জাতীয় দলের তানজিদ তামিম সহ বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং দেশীয় কোচদের বিসিবির মূল্যায়ন হান্নানকে দিয়েছে বাড়তি অনুপ্রেরণা। আমাদের কোচটা যদি ক্যাপাবল হয়, আমাদের কোচটা যদি ভালো কাজ করেন, আমার মনে হয় ক্রিকেট বোর্ডও সেখানে অন্যভাবে চিন্তা করতে বাধ্য, যেটা সালাউদ্দিন ভাই, সোহেল ভাই প্রমাণ করেছেন। ন্যাশনাল টিমের প্লেয়ারদের সঙ্গে কাজের প্যাটার্নটা টাইগারের ঠিক ফলো আপ হওয়া উচিত, টাইগারের প্যাটার্নটার সঙ্গে মিল করে এইচপির প্যাটার্নটা থাকা উচিত। পেশাদারিত্ব মেনে 28 ফেব্রুয়ারি পর্যন্ত গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাকের সঙ্গে দায়িত্ব পালন করলেও জাতীয় দলের পাইপলাইন তৈরিতে ভূমিকা রাখতে বোর্ডের সহযোগিতা চান হান্নান সরকার। সিলেক্টর হিসেবে এইচপির সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছি, মানে আমার দায়িত্বটা ছিল এইচপিটা ফলো আপ করা। তার আগেও আমি যখন আন্ডার-19 করেছি তখন আমি কোচিংয়ে আসবো বলে আমি এইচপিতে কিন্তু 2 সপ্তাহ ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছি। তো এইচপির কাজের প্যাটার্ন, এইচপির কাজের যে ধরন, যেভাবে কাজ হচ্ছে, সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে আমার সেই জায়গাটা কাজ করলে বাংলাদেশ ক্রিকেটের জন্য হয়তো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন প্রিমিয়ার লিগের লিজেন্ড অফ রূপগঞ্জ, প্রাইম ব্যাংকের মতো ক্লাবে কোচিংয়ের দায়িত্বে দেখা যেতে পারে সাবেক এই ক্রিকেটারকে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য খবর। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যকে ধারণ করে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন কবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি রাজনৈতিক বিষয়। রবিবার বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিস আসমা শাহিন, পুলিশ সুপার মারুফাত হুসাইন সহ অন্যরা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে 20 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি বলে রেড ক্রিসেন্টের ধারণা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের ধরন অনুযায়ী 4 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সে অনুযায়ী তাদের সহায়তা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিভাজনে কারো আপত্তি থাকলে প্রমাণ সহ আবেদন করে তা পরিবর্তন করা যাবে। আহতদের চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, উন্নত চিকিৎসার জন্য এখন পর্যন্ত 30 জনকে বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের জন্য 6 কোটি 37 লাখ টাকা এবং অন্য একজনের জন্য 3 কোটিরও বেশি সরকারিভাবে খরচ করা হয়েছে। আহতদের চিকিৎসায় সব খরচ সরকারিভাবে দেয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান সহ অন্যরা সে সময় উপস্থিত ছিলেন। কুমিল্লায় সেনাবাহিনীর হেফাজতে জাতীয়তাবাদী যুব দল নেতা তৌহিদুল ইসলাম হত্যার প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে মানববন্ধন শেষে বিক্ষোভ করে তারা। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি জানান আইনজীবীরা। এবার নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে 20 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক, তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের ব্রেগা তীর থেকে গত 2 দিনে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর মরদেহগুলো ব্রেগা তীরে ভেসে আসে বলে স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের ধারণা। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এখনও নিশ্চিত হতে পারেনি দূতাবাস। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে। শনিবার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় তারা কোন দেশের নাগরিক এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা তারা সবাই বাংলাদেশের নাগরিক।
পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহগুলো ব্রেগা থেকে 40 কিলোমিটার দূরে আজদাদিয়ার একটি স্থানে সমাহিত করা হয়েছে। দূতাবাসের দেয়া দাপ্তরিক মোবাইল নম্বরে যোগাযোগ করে তথ্য জানা যাবে। নম্বর দুটো হল +2189 1699 4202 এবং +2189 1699 4207। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 109তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 7 ও 8 ফেব্রুয়ারি শাহ আব্দুল করিম লোক উৎসব অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর তীরে উজানথল গ্রামে অনুষ্ঠেয় উৎসবে এবারও সহযোগিতায় থাকছে বিকাশ। শাহ আব্দুল করিম পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন সংগঠনটির সভাপতি ও বাউল সম্রাট পুত্র শাহ নূরজালাল। 2 দিনব্যাপী এই উৎসবে দেশ বিদেশের অতিথিরা বাউল সম্রাটের জীবন নিয়ে আলোচনা করবেন। সঙ্গীত পরিবেশন করবেন দেশের বিখ্যাত সব শিল্পীরা। বাংলা লোকগানের এই বাউল সম্রাট স্মরণে 2006 সাল থেকে এই উৎসব আয়োজিত হয়ে আসছে। এবার রয়েছে কৃষি সংবাদ। শীতের সাথে পাল্লা দিয়ে মৌলভীবাজারে বেড়েছে আখের রস ও গুড়ের কদর। আখের তরল গুড় স্থানীয়দের কাছে লালি নামে পরিচিত। এই গুড়ের চাহিদা ব্যাপক, উৎপাদন খরচ কম হওয়ায় লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা। মৌলভীবাজার থেকে MS আলামের তথ্যে আল মুকসিদের রিপোর্ট। মৌলভীবাজারে সূর্য ওঠার সাথে সাথেই চাষিদের শুরু হয় আখ মারাইয়ে ব্যস্ততা। আখের রস দীর্ঘ সময় বিশেষ পদ্ধতিতে জাল দিয়ে তৈরি করা হয় তরল গুড়, স্থানীয়ভাবে যা লালি নামে পরিচিত। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে আখের তরল গুড় বিক্রি করার কথা জানিয়েছে চাষিরা। এটা আগর বুনিয়াদি রস মাইসে খাইতে বালা ভাই আমরা জিনিসটা রাখছি, রাখিয়া কিছু গুড় মালাই লালি মালাই মাইসে হইদই নেয়। এখান থেকে আমি গুড় রস এবং লালি বিক্রি করি, পাইকারি এবং খুচরা আমার বার থেকে মানুষের নিয়ে যায়। প্রায় 3-4 লাখ টাকার রস লালি বেশি, কিন্তু গুড় করতাম পারি না। যদি সরকার থেকে কোনো অনুদান পাইতাম বা প্রশিক্ষণ পাইতাম তাহলে গুড় হলে আমরা আফটু লাভবান হইলাম না। ওখান থেকে রস নেওয়াত অনেক দূর হইতে কি হয়েছি, আমরা সামনেও তারা প্রক্রিয়া হরিয়া সুন্দর বানাইয়া দিছে। আমরা সামনে রস ফেরিয়া দিছেন, রসটা খুব ভালো হয়েছে, খাইতে অনেক সুস্বাদু, দামটা একটু বেশি হয়ে যায়। খরচ বাড়ি গেছে, লাভ কম হয়, খামলা খরচ ইটা দিয়া দিয়া ব্যবসা হয়। আখ চাষে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। আখ হারভেস্ট সম্পন্ন হয়েছে, ফলনও ভালো হয়েছে। আমরা আশা করছি আগামীতে কৃষকদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ উপকরণ দিয়ে সহযোগিতা করার জন্য। চলতি মৌসুমে জেলায় 7টি উপজেলায় 25 হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবার জানাবো প্রকৃতি সংবাদ। দ্রুত গতিতে চলছে শরীয়তপুরের ফুসফুস খ্যাত পালং খালের প্রবাহ ফেরানোর কার্যক্রম। পালং রক্ষায় জনসম্পৃক্ততা বৃদ্ধিতে এ কাজে যুক্ত হয়েছে জেলা পরিষদ ও শিক্ষার্থীরা। প্রশাসন বলছে এতে শুধু কাজের গতি বৃদ্ধি পাবে না, নিশ্চিত হবে খালের পরিবেশ পরিচ্ছন্নতাও। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। দখল দূষণ মুক্ত স্বচ্ছ জলরাশির প্রবাহমান করতে 2 মাস ধরেই পালংয়ে চলছে দীর্ঘ প্রত্যাশিত স্বপ্ন পূরণের কাজ। এবার পালং রক্ষায় সারথি হচ্ছেন স্থানীয় জনগণ। নানা প্রতিশ্রুতি, আশ্বাস ও উপেক্ষার দীর্ঘ পরিক্রমা পেরিয়ে স্বাভাবিক ও প্রবাহমান পালংয়ের আশায় পরিবেশবাদীরা। আমাদের দীর্ঘ আন্দোলনের সহযাত্রী প্রকৃতি জীবনকে ধন্যবাদ। আমরা প্রত্যাশা করব শরীয়তপুরের মানুষের প্রত্যাশিত পালং খাল পূর্বের ন্যায় প্রবাহ দ্বারা ফিরে পাবে। খাল রক্ষায় আবাসিক ও ব্যবসা প্রতিষ্ঠানের পয়ঃবর্জ্য বন্ধে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। খালের তীরবর্তী যে ভবনগুলো, বেশিরভাগ ভবনেরই সুয়ারেজ লাইনটা খালের সাথে সংযোগ দেয়া। আমরা এ ধরনের ভবনগুলোর তালিকা করছি পৌরসভার পক্ষ থেকে। আমরা এই তালিকাভুক্ত ভবনগুলোকে আমরা পরবর্তীতে আইনগতভাবে আমরা ব্যবস্থা নেব।
সচেতনতা আর সম্মিলিত প্রচেষ্টায় জোর প্রশাসনের। চৌরঙ্গি থেকে যে পাকার মোড় পর্যন্ত আপনারা দেখছেন, এখানে আমাদের খাল, যেটা বিলুপ্তপ্রায় খাল, পালং খাল, এটাকে পুনরুদ্ধারের জন্য আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। যতদিন না পর্যন্ত আমাদের এই সকল খাল উচ্ছেদ হচ্ছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ খালগুলো, সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা চাচ্ছি যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন শরীয়ত নিশ্চিত করতে। পালং খাল প্রবাহমান হলে শুধু জেলা শহরই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে না, বরং গতি আসবে আর্থসামাজিক উন্নয়নে। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। বর্ষার আগেই পর্যায়ক্রমে রাজধানীর 19টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর মিরপুর 13 নম্বরে বাউনিয়া খালের মাধ্যমে DNCC ও DSCCর আওতাধীন 6টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রথম ধাপে ঢাকা উত্তরের 4টি এবং ঢাকা দক্ষিণের 2টি খালের সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশ উপদেষ্টা জানান, স্থানীয় পর্যায়ে কমিটির মাধ্যমে খাল দখল, দূষণ রোধে কাজ শুরু হবে। সেই সাথে ব্যাপক সবুজায়নের কথা বলেছেন নীতি নির্ধারকরা। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। হবে প্রাণ কেন্দ্র, খালে প্রাণ থাকবে। এই খালে তো মশা ছাড়া আর কিছু নাই। এখন এই খালে যদি প্রাণ ফিরিয়ে আনতে হয়, আশেপাশের বাসায় যারা আছেন তাদের বর্জ্যগুলো ফেলা ব্যবস্থা করতে হবে। আমরা চাচ্ছি যে খালের পাড়গুলোতে সবুজ ফিরিয়ে আনতে পারি কিনা আমরা, আর খালের মধ্যে একটু মাছ আনা যায় কিনা। এই খালে তো সম্ভবই না, চোখেই দেখা যাচ্ছে। তো সেটা আমরা কেমন করে ফিরিয়ে আনবো, খালকে কেমন করে আমরা প্রাণ ফিরিয়ে দেব, সেই চেষ্টাটা আমরা করব। সরকার ড্রেজিং করে দেবে, কিন্তু আপনার যদি পরিত্যক্ত খাটটা আপনি গিয়ে, টেবিলটা আপনি গিয়ে খালের মধ্যে ফেলে দেন, সরকার কয়বার খনন করবে? কাজে আপনাকে দায়িত্ব নিতে হবে। অধিকারের জায়গা থেকে অধিকারও চর্চা করবে, দায়িত্বের জায়গা থেকে দায়িত্বও পালন করবে। এবার ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। GPH ইস্পাত লিমিটেড আয়োজিত গ্র্যান্ড ইভেন্ট GPH মহারাজ দরবার অনুষ্ঠিত হয়েছে। এই ফ্ল্যাগশিপ ইভেন্টের মাধ্যমে GPH তাদের চ্যানেল পার্টনারদের বাৎসরিক পারফরম্যান্সের ভিত্তিতে বিশেষ সম্মাননা প্রদান করে থাকে। এছাড়া চ্যানেল পার্টনারদের সন্তানদের GPA5 সম্মাননা এবং তাদের মায়েদের কৃতি মা সম্মাননা প্রদান করে। 2 দিনের এই অনুষ্ঠানে GPH গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, GPH ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির, GPH ইস্পাতের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলমাস শিমুল, GPH ইস্পাতের ডিরেক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান এবং GPH ইস্পাতের ডিরেক্টর মোহাম্মদ আব্দুল আহাদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। সিলেটের ওসমানীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় মিললেও একজন অজ্ঞাত। পটুয়াখালীর বাউফলে অটোরিকশা চালক সুজন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন বাউফল এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জানান, অটো চালক সুজনকে প্রতি মাসে 5,000 টাকা চাঁদা দিতে চাপ দিত হত্যাকারীরা। পরে চাঁদা দিতে অস্বীকার করায় এলাকার চিহ্নিত 20 থেকে 25 জনের একটি সন্ত্রাসী দল সুজনকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। মানববন্ধনে বক্তারা এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেফতার করে ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। এবার জানাবো খেলার খবর। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ, আলাদা অধিদপ্তর গঠনের ঘোষণা। তিতুমিরের শিক্ষার্থীদের শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি।
সংস্কার নিয়ে আলোচনা দীর্ঘ করলে স্বৈরাচার মাথা চাড়া দেবে বললেন তারেক রহমান। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য। সরবরাহে ঘাটতি না থাকলেও খাদ্যের দাম কেন বাড়ে প্রশ্ন বাণিজ্য উপদেষ্টার। উপদেষ্টারা সৌভাগ্যক্রমে দায়িত্ব পেয়েছেন বলেছেন সার্জিস। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে মানবতার কল্যাণ ও দেশের শান্তি কামনা। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির জমায়েত। এবং বিপিএল প্লে অফের 4 দল চূড়ান্ত। সোমবার এলিমিনেটরে রংপুরের প্রতিপক্ষ খুলনা ও প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বরিশাল চিটাগং। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।